হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরও একটি ভিডিও সিরিজে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আমি পলাশ। টাইটেল দেখেই হয়তো বুঝে গেছেন, ম্যাটল্যাব শেখার ধারাবাহিকতায় এবার চলে এসেছি নতুন এই প্লেলিস্ট নিয়ে। ম্যাটল্যাবের অসংখ্য ব্যবহারের মধ্যে এই ভিডিও সিরিজে ম্যাটল্যাবকে সিগন্যাল অ্যান্ড সিস্টেমের জন্য ব্যবহার করব। মূল ভিডিও শুরু করার আগে একটি বিষয় মনে করিয়ে দিই, আমার ম্যাটল্যাব সংক্রান্ত পূর্ববর্তী প্লেলিস্টের সকল ভিডিওগুলো অবশ্যই দেখার পর এই প্লেলিস্টের ভিডিওগুলো দেখা শুরু করবেন, না হলে হয়তো আপনাদের অনেক কিছুই বুঝতে একটু কষ্ট হতে পারে। পূর্ববর্তী প্লেলিস্টের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সবসময় চেষ্টা করবেন ইউটিউব থেকে সরাসরি আমার ভিডিওগুলো দেখার, কেননা আমি বিভিন্ন সময় ভিডিওর ক্রমিক নাম্বার পরিবর্তন করি, নতুন নতুন ভিডিও অ্যাড করি আপনাদের বোঝার সুবিধার্থে। এই সিরিজের ভিডিওগুলো একাধারে ম্যাটল্যাব ফর সিগন্যাল অ্যান্ড সিস্টেম এবং ম্যাটল্যাব বাংলা টিউটোরিয়ালস ফর বিগিনার্স অ্যান্ড অ্যাডভান্স প্রোগ্রামার্স উভয় প্লেলিস্টে অ্যাড থাকবে। আপনার যে কোনো একটি থেকে দেখে নিতে পারেন। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর কথা না বাড়িয়ে মূল বিষয়ে চলে আসি। এই ভিডিওতে আমি সিগন্যাল সম্পর্কে ইন্ট্রোডাক্টরি কিছু আলোচনা করব এবং সিগন্যালের বেসিক অপারেশনসগুলো বোঝানোর চেষ্টা করব। যেহেতু এটি কোনো থিওরিটিক্যাল লেকচার সিরিজ নয়, তাই এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনায় যাব না। যেটুকু না জানলেই নয়, শুধুমাত্র সেটুকু জানানোর চেষ্টা করব। প্রথমেই জেনে নিই হোয়াট ইজ সিগন্যাল। সিগন্যাল হলো ভৌত রাশি বা চলকের একটি ফাংশন, যা সাধারণত বাহ্যিক বিষয় বা বৈশিষ্ট্যের তথ্য বহন করে। মূলত সিগন্যালকে টাইম ভ্যারিং বা স্পেশাল ভ্যারিং কোয়ান্টিটি হিসাবে বেশি ব্যবহার করা হয়। আপনারা যে কথা শুনতে পাচ্ছেন এটিও একটি সিগন্যাল। এটি হলো স্পিচ সিগন্যাল বা ভয়েস সিগন্যাল। সিগন্যালের অনেকগুলো উদাহরণ রয়েছে, তার মধ্যে মোশন, সাউন্ড, ইমেজ, ভিডিও, অডিও সবগুলি এক একটি সিগন্যালের উদাহরণ। সিগন্যালের অনেকগুলো ক্লাসিফিকেশন রয়েছে, এখানে কয়েকটি দেখিয়েছি। কন্টিনিউয়াস টাইম সিগন্যাল এবং ডিসক্রিট টাইম সিগন্যাল, অ্যানালগ সিগন্যাল, ডিজিটাল সিগন্যাল, রিয়াল সিগন্যাল এবং কমপ্লেক্স সিগন্যাল, ডিটারমিনিস্টিক এবং র্যান্ডম সিগন্যাল, ইভেন অড সিগন্যাল, পিরিয়ডিক নন পিরিয়ডিক সিগন্যাল এবং এনার্জি অ্যান্ড পাওয়ার সিগন্যাল। সবগুলো সিগন্যাল নিয়ে বিস্তারিত আলোচনা করব না, প্রয়োজন সাপেক্ষে সিগন্যালগুলো নিয়ে একটু আলোচনা হবে। এবার যদি সিগন্যালের বেসিক অপারেশনের কথায় আসি, তাহলে অনেকগুলো অপারেশন রয়েছে, যেমন অ্যামপ্লিটিউড স্কেলিং, শিফটিং, টাইম স্কেলিং, টাইম শিফটিং, টাইম রিভার্সাল, আরও অনেক। আমরা যখন স্পেসিফিক কোনো সিগন্যাল নিয়ে কাজ করব, তখন একে একে এই সবগুলো অপারেশনস ওই সিগন্যালের উপর করে দেখব কি ইফেক্ট পড়ে। তাই এই অপারেশনসগুলো সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ। যদিও ভিডিওটা একটু লেন্দি হয়ে যাবে, কিন্তু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি এই বিষয়গুলো সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ। এখন অ্যামপ্লিটিউড স্কেলিং সম্পর্কে জেনে নিই। অ্যামপ্লিটিউড স্কেলিং হলো কোন একটি সিগন্যালের অ্যামপ্লিটিউড বা বিস্তারকে মডিফাই করা। যদি এক্স অফ টি মূল ফাংশন বা সিগন্যাল হয়, তাহলে বিটা হচ্ছে স্কেলিং ফ্যাক্টর, যা মূল ফাংশনের সাথে গুণ হয়ে যাবে বিটা এক্স অফ টি। এখানে বিটা অবশ্যই একটি রিয়েল নাম্বার। যদি বিটার ভ্যালু একের চেয়ে বড় হয়, তাহলে সেটা হবে অ্যামপ্লিফিকেশন, এবং বিটার ভ্যালু যদি একের চেয়ে কম হয়, তাহলে এটা হয়ে যাবে ডিক্রিজ। অর্থাৎ বিটার ভ্যালুর উপর ডিপেন্ড করে অ্যামপ্লিটিউড স্কেলিং হবে। যদি বিটার ভ্যালু একের চেয়ে বড় হয়, তাহলে বিস্তার বৃদ্ধি পাবে, এবং একের চেয়ে কম হলে বিস্তার কমে যাবে। এখানে একটি উদাহরণ দেখিয়েছি। এটি একটি কন্টিনিউয়াস টাইম সিগন্যালের উদাহরণ, যেটি -2 থেকে 2 পর্যন্ত বিস্তৃত, এবং এটির বিস্তার বা অ্যামপ্লিটিউড হচ্ছে 0 থেকে 1। এই মূল সিগন্যালকে যদি অ্যামপ্লিটিউড স্কেলিং করা হয় এবং স্কেলিং ফ্যাক্টর যদি 2 সেট করি, তাহলে দেখতে পাচ্ছেন এটির টাইম পিরিয়ডের কোনোই পরিবর্তন হয়নি, অর্থাৎ -2 থেকে 2 পর্যন্তই টাইম পিরিয়ড রয়েছে, কিন্তু শুধুমাত্র বিস্তার 0 থেকে 1 না হয়ে এখন 0 থেকে 2 হয়ে গেছে। সুতরাং বলতে পারেন বিস্তার এখন দ্বিগুণ হয়ে গেছে। এরূপভাবে বিস্তারকে মডিফাই করার প্রক্রিয়াটি হচ্ছে অ্যামপ্লিটিউড স্কেলিং। এখানে আমরা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল দেখিয়েছি। এই একই বিষয় যদি ডিসক্রিট টাইম সিগন্যালের জন্য হতো, তাহলে এরকম হতো। এখানে পূর্ববর্তী ওই সিগন্যালটি ডিসক্রিট টাইম সিগন্যাল দেখানো হয়েছে। আশা করি আপনারা সবাই জানেন কন্টিনিউয়াস টাইম সিগন্যাল এবং ডিসক্রিট টাইম সিগন্যাল কি। যখন কোন একটি সিগন্যাল এক্স অফ টি এর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল টি এর ভ্যালু কন্টিনিউয়াস হবে, অর্থাৎ সিগন্যালটি কোথাও ব্রেক না করে কন্টিনিউয়াসলি চলতে থাকবে, তখন তাকে আমরা বলি কন্টিনিউয়াস টাইম সিগন্যাল। তবে এক্ষেত্রে কোন একটি সিগন্যাল এক্স অফ এন এর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এন এর ভ্যালু যদি কন্টিনিউয়াস না হয়, অর্থাৎ সিগন্যালটি কোথাও কোথাও ব্রেক করেছে, এটাকে আমরা বলছি ডিসক্রিট টাইম সিগন্যাল। এবং এখানে এন হচ্ছে স্যাম্পলিং পয়েন্ট। এই উদাহরণে আমরা দেখতে পাচ্ছি এই সিগন্যালটি শুধুমাত্র -2, -1, 0, 1, 2 এই 5টি পয়েন্টে বিদ্যমান আছে, অন্য কোথাও নেই। এই জন্য এটির নাম হচ্ছে ডিসক্রিট টাইম সিগন্যাল। আমরা কন্টিনিউয়াস টাইম সিগন্যালে দেখেছিলাম -2 থেকে 2 পর্যন্ত কন্টিনিউয়াসলি এই রেখাটি চলছিল, কোথাও কোনো
ডিসক্রিট অংশ ছিল না। ডিসক্রিট টাইম সিগন্যালের জন্য অ্যামপ্লিটিউড স্কেলিং এর বিষয়টা একই। এখানে এর অ্যামপ্লিটিউড n = 0 তে 1, কিন্তু এটিকে অ্যামপ্লিটিউড স্কেলিং করার পর n = 0 তে অ্যামপ্লিটিউড হয়ে গেছে 2, যেহেতু এখানে স্কেলিং ফ্যাক্টর 2। এবার জেনে নিই অ্যামপ্লিটিউড শিফটিং সম্পর্কে। সাধারণত কোনো একটা সিগন্যালের অ্যামপ্লিটিউডকে নির্দিষ্ট লেভেল থেকে শিফট করার জন্য অ্যামপ্লিটিউড শিফটিং ব্যবহার করা হয়। এখানে কোনো একটি সিগন্যাল x অফ t যদি অ্যামপ্লিটিউড শিফটিং ফ্যাক্টর a কে যোগ বা বিয়োগ করা হয় ওই মূল ফাংশনের সাথে, তাহলে এটির অ্যামপ্লিটিউড শিফট হয়ে যাবে। এখানে a অবশ্যই একটি রিয়েল নাম্বার। যদি a এর ভ্যালু 0 এর চেয়ে বড় হয় তাহলে এটি আপওয়ার্ড শিফট হবে, এবং যদি a এর ভ্যালু 0 এর চেয়ে ছোট হয় তাহলে এটি ডাউনওয়ার্ড শিফট হবে। এখানে একটি আপওয়ার্ড শিফটিং এর উদাহরণ দেখিয়েছি। এখানে x অফ t একটি মূল সিগন্যাল। এই সিগন্যালটির t এর ভ্যালু 0 এর চেয়ে যখন কম তখন এটির অ্যামপ্লিটিউড 0, এবং t এর ভ্যালু যখন 0 থেকে 1 এর মধ্যে তখন এটির অ্যামপ্লিটিউড 1, এবং t এর ভ্যালু যখন 1 এর চেয়ে বড় তখন এটির অ্যামপ্লিটিউড 0। এখানে অ্যামপ্লিটিউড শিফটিং ফ্যাক্টর 1 যোগ করে দেওয়া হয়েছে মূল ফাংশনের সাথে। আশা করি আপনারা বুঝতেই পারছেন এটি আপওয়ার্ড শিফট হয়ে যাবে। সুতরাং এখানে যখন 0 ছিল, 0 এর সাথে 1 যোগ করে এটির অ্যামপ্লিটিউড হয়ে গেছে 1, এবং এখানে 1 ছিল, এটির সাথে 1 যোগ করে অ্যামপ্লিটিউড এখন হয়ে গেছে 2। এই পাশেও তাই, 0 এর সাথে 1 যোগ করে হয়ে গেছে 1। অ্যামপ্লিটিউড শিফটিং খুবই সহজ সরল একটি ব্যাপার। আপনারা যদি 0 এর চেয়ে কম কোনো ভ্যালুকে মূল ফাংশনের সাথে যোগ করেন তাহলে এটি ডাউনওয়ার্ড শিফট হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবার আমরা জেনে নিই টাইম শিফটিং সম্পর্কে। কোনো সিগন্যালকে অ্যাডভান্স বা পজিটিভ শিফটিং এবং ডিলে বা নেগেটিভ শিফটিং করার জন্য টাইম শিফটিং অপারেশন ব্যবহার করা হয়। এখানে x অফ t একটি মূল ফাংশন যেখানে টাইম শিফটিং করা হয়েছে। টাইম শিফটিং ফ্যাক্টর +-t1, এখানে t1 একটি টাইম, অর্থাৎ মূল ফাংশনের x অফ t এর সাথে এখন t1 যে কোনো একটি টাইম যোগ বা বিয়োগ করতে হবে, তাহলে এটি টাইম শিফট হয়ে যাবে। যদি x অফ t এর t কে t-t1 এ রিপ্লেস করেন তাহলে এটি ডিলে সিগন্যাল হয়ে যাবে। এই সিগন্যালটি এখন পজিটিভ শিফট হয়ে যাবে। উদাহরণে দেখিয়েছি, এটি মূল ফাংশন x অফ t, এটিকে যখন t-1 এ রিপ্লেস করা হলো তখন এটি পজিটিভ শিফট হয়ে গেছে। অর্থাৎ মূল সিগন্যালটি শুরু হয়েছিল -1 থেকে 1 পর্যন্ত, কিন্তু যখন টাইম শিফটিং করা হলো তখন এটি শুরু হয়েছে 0 থেকে এবং শেষ হয়েছে 2 তে। বুঝতেই পারছি এটি পজিটিভ শিফট হয়ে গেছে। আবার যদি t কে t+t1 এ রিপ্লেস করেন তাহলে এটি অ্যাডভান্স হয়ে যাবে, অর্থাৎ নেগেটিভ শিফটিং হয়ে যাবে। মূল সিগন্যালটি শুরু হয়েছিল -1 থেকে, কিন্তু নেগেটিভ শিফটিং করার পরে এটি শুরু হয়েছে -2 থেকে এবং শেষ হয়েছে 0 তে। লক্ষ্য করবার বিষয় হলো সব ক্ষেত্রেই টাইম পিরিয়ড কিন্তু 2। -2 থেকে 0 এখানেও টাইম পিরিয়ড 2, -1 থেকে 1 এখানেও টাইম পিরিয়ড 2, 0 থেকে 2 এখানেও টাইম পিরিয়ড 2। সুতরাং টাইম শিফটিং করলে কখনো টাইম পিরিয়ড চেঞ্জ হয় না, শুধুমাত্র সিগন্যালটি অ্যাডভান্স হয় অথবা ডিলে হয়। অর্থাৎ সিগন্যালটি হয় পজিটিভ শিফটিং হবে নাহলে নেগেটিভ শিফটিং হবে। এক্ষেত্রে ফান্ডামেন্টাল টাইম পিরিয়ড বা টাইম পিরিয়ডে কোনো পরিবর্তন হবে না। আশা করি টাইম শিফটিং এর বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এবার জেনে নিন টাইম স্কেলিং সম্পর্কে। টাইম স্কেলিং এ মূল একটি ফাংশন x অফ t টাইম স্কেলিং করা হয়েছে। এখানে ফাংশন x অফ t কে রিপ্লেস করতে হবে x অফ bt দিয়ে। অবশ্যই b একটি পজিটিভ নাম্বার। যদি b এর ভ্যালু 1 এর চেয়ে বড় হয় তাহলে এটি কম্প্রেসড হয়ে যাবে বা ডিক্রিজ হয়ে যাবে, আর যদি b এর ভ্যালু 1 এর চেয়ে ছোট হয় তাহলে এটি এক্সপ্যান্ড হয়ে যাবে। 1 এর চেয়ে ছোট আবার কিন্তু কোনো নেগেটিভ ভ্যালু নয়, হতে পারে 0.1, 0.2, 0.5 অ্যাজ ইউ উইশ। অর্থাৎ এই ক্ষেত্রে b এর ভ্যালু কখনোই নেগেটিভ কোনো নাম্বার হবে না, অবশ্যই পজিটিভ কোনো নাম্বার। আমরা পূর্ববর্তী অপারেশনে দেখেছি টাইম শিফটিং করার ফলে কোনো একটি সিগন্যালের ফান্ডামেন্টাল টাইম পিরিয়ডের কোনো পরিবর্তন হয় না, কিন্তু টাইম স্কেলিং করলে টাইম পিরিয়ডের পরিবর্তন হয়ে যায়। সুতরাং বুঝতেই পারছেন টাইম পিরিয়ডকে পরিবর্তন করার জন্যই টাইম স্কেলিং করা হয়। এখানে একটি উদাহরণ দেখিয়েছি। মূল একটি সিগন্যাল x অফ t পূর্বে দেখানো উদাহরণের মতোই, যেটি -2 থেকে 2 পর্যন্ত বিস্তৃত এবং এটির বিস্তার 2। যখন এটি টাইম স্কেলিং করা হলো এবং টাইম স্কেলিং ফ্যাক্টর 2 বসানো হয়েছে, অর্থাৎ এখন x অফ t এর বদলে x অফ 2t বসানো হয়েছে। এই ক্ষেত্রে টাইম পিরিয়ডের দিকে খেয়াল করলে দেখবেন -1 থেকে 1 হয়ে গেছে। তাহলে এই টাইম পিরিয়ডটা আমরা পেলাম কিভাবে? এই টাইম পিরিয়ডটা পাওয়ার খুবই সহজ একটি উপায় আছে। আমাদের মূল যে টাইম তাকে টাইম স্কেলিং ফ্যাক্টর দ্বারা ভাগ করতে হবে। এখানে আমি নিচে হাইলাইট করে দেখিয়ে দিয়েছি। টাইম স্কেলিং করার পর পরিবর্তিত টাইমকে খুঁজে পেতে হলে পূর্ববর্তী টাইমকে স্কেলিং ফ্যাক্টর দ্বারা ভাগ করতে হবে। এখানে একটা উদাহরণ দেখিয়েছি। -2 ছিল শুরুর টাইম, যেটিকে আমরা স্কেলিং ফ্যাক্টর
2 দ্বারা ভাগ করার ফলে পেয়েছি -1। এক্ষেত্রে +2 থেকে শেষ হয়েছিল এবং যদি স্কেলিং ফ্যাক্টর 2 দ্বারা ভাগ করি তাহলে এটি হয়ে যাচ্ছে 1। সুতরাং বুঝতেই পারছি x অফ t কে x অফ 2t তে রিপ্লেস করা হয় তাহলে এটির বিস্তার কোনোভাবেই পরিবর্তন হবে না, শুধুমাত্র টাইম পিরিয়ড চেঞ্জ হয়ে যাবে। টাইম পিরিয়ডকে পেতে হলেও মূল টাইম পিরিয়ডকে তার স্কেলিং ফ্যাক্টর দিয়ে ভাগ করে দিতে হবে। মূল সিগন্যালে দেখতে পাচ্ছি এটি টাইম পিরিয়ড -2 থেকে 2 অর্থাৎ 4 এবং স্কেলড সিগন্যালে দেখতে পাচ্ছি এটি -1 থেকে 1। সুতরাং 4 কে 2 দ্বারা ভাগ করলেই পাওয়া যায় 2। এক্স্যাক্টলি মিলে গেছে। উপরের শর্তের সাথে মিল করে দেখতে পারেন যদি b এর ভ্যালু 1 এর চেয়ে বড় হয় তাহলে এটি কম্প্রেস হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছি b এর ভ্যালু 2 এবং এটি কম্প্রেস হয়ে গেছে। -2 থেকে 2 ছিল যেটি হয়ে গেছে -1 থেকে 1 পর্যন্ত। এখন b এর ভ্যালু যদি 1 এর চেয়ে ছোট কোনো সংখ্যা নেই, এখানে নিয়েছি 0.5 বা হাফ, এক্ষেত্রে দেখা যাচ্ছে সিগন্যালটি স্কেলড হয়ে শুরু হয়েছে -4 থেকে 4 পর্যন্ত। বুঝতেই পারছি এখানে -2 এর নিচে যদি হাফ লিখি তাহলে 2 উপরে চলে আসবে এবং -2 × 2 মিন্স -4, অর্থাৎ এটি শুরু হবে -4 থেকে এবং শেষ হবে 4 পর্যন্ত। আপনারা এখন নিজেরা একটু বোঝার চেষ্টা করুন, আশা করি সহজে বুঝতে যাবেন। নিশ্চয়ই বুঝে গেছেন টাইম স্কেলিং এবং টাইম শিফটিং এর মধ্যে পার্থক্যটা কোথায়। টাইম শিফটিং এর ক্ষেত্রে ফান্ডামেন্টাল টাইম পিরিয়ড বা টাইম পিরিয়ডে কোনো পরিবর্তন হয় না, কিন্তু টাইম স্কেলিং এর ক্ষেত্রে ফান্ডামেন্টাল টাইম পিরিয়ড এর পরিবর্তন হয়। আপনাদের যখন যেরকম অপারেশন দরকার সেই অপারেশনটি তখন করবেন। এবার চলে আসি টাইম রিভার্সাল। টাইম রিভার্সাল খুবই সহজ একটি ব্যাপার। এখানে t কে যদি -t তে রিপ্লেস করি কন্টিনিউয়াস টাইম সিগন্যালের জন্য এবং n কে যদি -n দ্বারা রিপ্লেস করি ডিসক্রিট টাইম সিগন্যালের জন্য, তাহলে এটিকে আমরা বলি টাইম রিভার্সাল। এখানে দুইটি উদাহরণ একই সাথে দেখিয়েছি, কন্টিনিউয়াস টাইম সিগন্যালের জন্য এবং ডিসক্রিট টাইম সিগন্যালের জন্য। এটিকে আমরা অনেক সময় টাইম রিভার্সাল না বলে ফোল্ডিং বলি, মিরর বলি, রিফ্লেকশন বলি, যাই বলুন না কেন মূল বিষয়টা একই। অর্থাৎ মূল যে ফাংশনটি রয়েছে সেটি এখন মিরর হয়ে যাবে, অর্থাৎ প্লাসের অংশটি মাইনাসে চলে আসবে, মাইনাসের অংশটি প্লাসে চলে আসবে। সহজ করে বোঝাতে গেলে এরকম, অর্থাৎ এখানে একটি মিরর যদি রাখা হয় তাহলে এই অংশটি এখন এই পাশে, এই অংশটি এখন এই পাশে দেখা যাবে। এক্স্যাক্টলি তাই দেখা যাচ্ছে। দেখুন এটি x অফ t একটি মূল ফাংশন এবং এটি x অফ -t, অর্থাৎ এটি মিরর হয়ে গেছে। যদি এই একই বিষয় ডিসক্রিটের জন্য দেখি এক্স্যাক্টলি একই বিষয় দেখা যাচ্ছে। যদি এটি বুঝতে আপনাদের কষ্ট হয় তাহলে এটি দেখেও বুঝতে পারেন। এখানে এটি হচ্ছে x অফ t এবং এটি x অফ -t। শুরু হয়েছিল -2 থেকে শেষ হয়েছে 2 পর্যন্ত। এক্স্যাক্টলি এটিও শুরু হয়েছে -2 থেকে 2 পর্যন্ত, কিন্তু সাইজটা হয়ে গেছে মিররের মতো, অর্থাৎ এখানে একটি আয়না রাখলে যা কাজ হতো। আর আশা করি টাইম রিভার্সাল বা ফোল্ডিং বুঝতে খুব একটা বেগ পেতে হয়নি। সিগন্যালের আরো অসংখ্য অপারেশন রয়েছে, আমি এখানে কয়েকটি অপারেশন দেখাচ্ছি। প্রথমে দেখিয়েছি অ্যাডিশন অপারেশন। এখানে x1 অফ t এবং x2t দুটি ডিফারেন্ট সিগন্যাল। যদি দুটিকে অ্যাড করতে চাই তাহলে দুটি জাস্ট সরাসরি অ্যাড করে দিলেই হবে। মাল্টিপ্লিকেশন করতে চাইলেও ঠিক একইভাবে মাল্টিপ্লাই করে দিলেই হবে। যদি ডিফারেন্সিয়েট করতে চাই তাহলে ওই মূল সিগন্যালকে ডিফারেন্সিয়েট করলেই হয়ে যাবে। যদি ইন্টিগ্রেট করতে চাই তাহলে ভাবে ইন্টিগ্রেট করে দিতে পারি, ইচ্ছে করলে লিমিটও বসিয়ে দিতে পারি। এই ভিডিওতে শুধুমাত্র থিওরি গুলো দিয়ে শেষ করছি। আমরা যখন স্পেসিফিক কোনো সিগন্যাল নিয়ে কাজ করব তখন এই সকল অপারেশন গুলো করার চেষ্টা করব। আশা করি তখন আরো বেশি ক্লিয়ার হয়ে যাবেন। হয়তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে সিগন্যালের সব অপারেশনটা আসলে কি হবে। সিগন্যালের অপারেশন গুলো অনেক বৃহৎ কাজে লাগে। যেরকম আমরা অডিও মিক্সার ব্যবহার করি, একটা মূল গানের সাথে আরো একটি মিউজিক যুক্ত করা হয়, এক্ষেত্রে অ্যাডিশন ব্যবহার করা হয় যেটি অডিও মিক্সারের ব্যবহার করা হয়। এবং এফএম রেডিও যেটি আমরা শুনি সেখানে মাল্টিপ্লিকেশন এই অপারেশনটি ব্যবহার করা হয়। এবং ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের জন্য একাধারে ডিফারেন্সিয়েট এবং ইন্টিগ্রেট অপারেশন তো রয়েছেই, আশা করি সবাই এটি জানেন। এই অপারেশন গুলোর ব্যবহারিক প্রয়োগ আরো বিস্তারিত ভাবে একে একে জানতে পারবেন পরবর্তী ভিডিওগুলোতে। এই ভিডিও সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারেন অথবা আমাকে সরাসরি মেল করতে পারেন। আপনারা ম্যাটল্যাব সংক্রান্ত যে কোনো প্রশ্ন উত্তর জানতে আমাকে মেল করতে পারেন। আপনারা অনেক সময় আমাকে মেল করেন, আমিও চেষ্টা করি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে প্রবলেমগুলো সলভ করে দেওয়ার। আশা করি ভবিষ্যতেও এভাবে চেষ্টা করে যাব। আমার এই ক্ষুদ্র প্রচেষ্টায় আপনাদের ইন্সপায়ারেশন খুবই জরুরি। অবশ্যই আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। ইঞ্জিনিয়ারিং রিলেটেড অথবা ম্যাটল্যাব রিলেটেড কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমি আমার পড়াশোনার পাশাপাশি যেটুকু সময় পাই সেটুকু সময় আপনাদের জন্য ব্যয় করব। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।